দুর্নীতিগ্রস্ত ১৭৫টি দেশের তালিকায় এবার বাংলাদেশের অবস্থান ১৪তম। টিআই ধারণা সূচক উপস্থাপন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি তথ্য জানিয়েছে। এই পরিস্থিতিতে দুর্নীতি রোধে আরো কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি। দুর্নীতির ধারণা সূচক ২০১৪ প্রকাশ করতেই জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। দুর্নীতিগ্রস্ত ১৭৫টি দেশের মধ্যে বাংলাদেশের স্কোর ও অবস্থানের অবনতির চিত্র তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এবারের যে অবনতি তার যদি কারণগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি, যেভাবে ধারণা করা হয় সেটি হচ্ছে সবচেয়ে প্রথম হচ্ছে যে দুর্নীতি বিরোধী অঙ্গীকার যেটা করা হয় সেই অঙ্গীকার অনুযায়ী পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ঘাটতি আমরা দেখতে পাই। অর্থাৎ রাজনৈতিক সদিচ্ছার কথা বলা হয় কিন্তু সেটার প্রয়োগের ক্ষেত্রে ঘাটতি দেখা যায়। টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, দেশে দুর্নীতি, অনিয়মের বিস্তার ও জবাবদিহিতার ঘাটতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের দরিদ্র জনগণ। গণতন্ত্রকে কার্যকর রাখতে হলে, গণতন্ত্রকে জনগণের উপকারে আসতে হলে যে প্রতিষ্ঠানগুলি তৈরি হয় তাদের যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতা নিয়ে তাদের কাজ করতে দেওয়ার সুযোগটা তৈরি করে দেওয়া দরকার। সেই সুযোগটা কিন্তু ব্যাহত হয় প্রতিবারই যখন অন্য কোনো জায়গা থেকে সেটার উপরে হস্তক্ষেপ আসে। ২০১৩ সালের তুলনায় বাংলাদেশ এবছর ২ ধাপ নিচে নেমেছে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৬তম। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল আলম হানিফ। প্রথমে জনাব মাহবুবুল আলম হানিফ, আপনাকে জানতে চাইবো যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে টিআইবির এবারের প্রতিবেদনে বাংলাদেশের দুর্নীতি কিছুটা বেড়েছে বলে বলা হয়েছে এবং বাংলাদেশের অবস্থান আসলে ১৪তম, যেটি আগের বারের চেয়ে একটু খারাপ। এই বিষয়টি নিয়ে আপনার প্রতিক্রিয়া কি, আপনি কি বলবেন জনাব মাহবুবুল আলম হানিফ? ধন্যবাদ খালিদ মহিউদ্দিন। আমরা আজকেই দেখলাম যে টিআইবির পক্ষ থেকে জানানো হয়েছে যে আমাদের দেশে দুর্নীতির মাত্রা বেড়েছে, ধারণা সূচক ২ ধাপে এগিয়েছে। কোন তথ্যের উপর ভিত্তিতে বা কোন ক্রাইটেরিয়ার উপরে এই ধারণা সূচক তৈরি করেছে সেটা আমাদের কাছে খুব পরিষ্কার নয়। তবে যে কথাটা বলা হয়েছে যে দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় সংসদ কার্যকর ভূমিকা না রাখার কারণেই দুর্নীতির মাত্রা বেড়েছে, এই তথ্যগুলা এই বক্তব্যটা খুব একটা গ্রহণযোগ্য নয়। কারণ আপনি জানেন যে বাংলাদেশের স্বাধীনোত্তর কালে এই প্রথম দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে এবং সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতি সমাজ থেকে দুর্নীতি নির্মূল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছেন এবং সব রকমের স্বাধীনতা দিয়েছেন দুর্নীতি দমন করার ক্ষেত্রে সকল সংশ্লিষ্ট সংস্থাগুলোকে। বাংলাদেশে প্রথম সরকারি দলের একজন সংসদ সদস্যের বিরুদ্ধে তার দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে, তদন্ত করে চার্জশিট দিয়েছে এবং তাকে গ্রেপ্তার করে জেলে নেওয়া হয়েছে। ক্ষমতাসীন দলের মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন চার্জশিট দিয়েছেন, অভিযোগ উত্থাপন করেছেন, চার্জশিট দিয়েছেন এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, যেটা অতীতে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। এই বলিষ্ঠ ভূমিকা রাখার পরও দুর্নীতি দমন কমিশনের ভূমিকাকে যদি বলা হয় যে তারা কার্যকর রাখতে পারে নাই, তাহলে তো সেই ক্ষেত্রে আমি মনে করি দুর্নীতি দমন কমিশনকেই কিছুটা বিব্রতকর অবস্থায় ফেলে দিতে হবে বা তাদেরকেই বিতর্কিত করার প্রয়াস কিনা সেটা ভাবতে হবে। হানিফ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে হানিফ ভাই আপনি আমাদের সঙ্গে থাকেন। আমি একটু জনাব ইফতেখারুজ্জামান, আপনি হানিফ ভাইকে নিশ্চয়ই শুনছিলেন, আপনি এই বিষয়ে কি বলবেন? তিনি কোন মানে ধারণার ভিত্তিতে টিআইবি এই তথ্যটি দিচ্ছে, আপনি যদি একটু পরিষ্কার করতেন। তিনি বলেছেন যেটি আসলে ঠিক পরিষ্কার নয়। জনাব ইফতেখারুজ্জামান। না, এটা একটা আন্তর্জাতিক জরিপ এবং পৃথিবীর বিভিন্ন সুখ্যাতি সম্পন্ন বিভিন্ন প্রতিষ্ঠান তুলনামূলক জরিপ করে থাকে এবং বাংলাদেশের ক্ষেত্রে যে জরিপগুলো তথ্যসূত্র হিসেবে ব্যবহৃত হয়েছে সেটা আমরা বলেছি 7টি আন্তর্জাতিক সংস্থা। কিন্তু মাননীয় হানিফ সাহেবের কথা, তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে যেটা বলবো যে সংসদ কার্যকর সম্পর্ক বিষয়ে এবং দুর্নীতি দমন কমিশন বিষয়ে আমরা যে কথাগুলো বলেছি, মাননীয় হানিফ সাহেবের কথা কিন্তু প্রতিফলন ঘটিয়েছে আমাদের বক্তব্য। আমরা কিন্তু বলেছি যে প্রথমবারের মতো আমরা দেখেছি যে দুদক কর্তৃক
ক্ষমতাসীন দলের মন্ত্রী এবং সংসদ সদস্যদেরকে জিজ্ঞাসাবাদে নিয়ে আসা হয়েছে ইত্যাদি, এই ঘটনাগুলোকে আমরা ইতিবাচকভাবে স্বীকৃতি দিয়েছি। কিন্তু অন্য দিক থেকে যে কথাটা মানতে হবে সেটা হচ্ছে যে এই যে এক ধরনের প্রত্যাশা সৃষ্টি হয়েছে এই ধরনের জিজ্ঞাসাবাদে নিয়ে আসা, অভিযোগপত্রের মধ্যে নিয়ে আসা, কিন্তু সেটা কিন্তু কার্যকর একটা জায়গায় সুফল কিন্তু আমরা দেখতে পাইনি। আমি একটা স্পেসিফিক্যালি যে কথার প্রতি যারা হানিফ রেফার করলেন, যখন আমাদের জনপ্রতিনিধিদের বৈধ আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের চিত্রটি ফুটে উঠলো, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই জোরালো ভাষায় বলেছিলেন যে দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা সেটা তদন্ত করবে। কিন্তু তারই প্রেক্ষিতে সেটা হলো। কিন্তু যেটা আমরা পরে দেখতে পেলাম, এখানে প্রায় দুই একটি একেবারে ব্যতিক্রমী দৃষ্টান্ত ছাড়া কোনো ক্ষেত্রে কিন্তু কার্যকরভাবে দুদক কিন্তু এই বিষয়গুলোকে ফলো আপ করতে পারেনি। এটা কিন্তু খুবই বিতর্কিত রয়ে গেছে, যার ফলে এই প্রশ্নগুলো কিন্তু জনমনে উত্থাপিত হয়েছে যে আসলেই দুদক কি তার যে ম্যান্ডেট উইদিন দি গিভেন রিসোর্সেস এবং গিভেন লিগ্যাল স্ট্রাকচার যে ম্যান্ডেটটা আছে সেটাও কি অনেক সময় পালন করতে বা ডেলিভার করতে ব্যর্থ হয় কিনা, এই প্রশ্নটা কিন্তু উঠেছে। কিন্তু একটি মাত্র আমি যে বিষয়টি জানতে চাইছিলাম সেটি কি এটি দুদকের নিজস্ব বা ব্যক্তি অক্ষমতা, নাকি এর ক্ষেত্রে সরকারের চাপও রয়েছে বলে আপনি মনে করছেন বা আপনাদের গবেষণায় বা তথ্য সংগ্রহে উঠে এসছে? এটা কি দুদকের মানে ব্যক্তি হিসাবে বা মানুষ প্রতিষ্ঠান হিসাবে দুদকের ব্যর্থতা কিনা, যদি ব্যর্থতা হয়েও থাকে? এটা এখন জি জি ইফতেখার ভাই, এটি প্রথম পয়েন্টটা হচ্ছে যে এই সূচকে কিন্তু এই বিষয়ে দুদককে কিন্তু চুলচেরা বিশ্লেষণ করা হয়নি। কিন্তু যেহেতু এইটি উপাদান হিসেবে এসছে, আমি যেটুকু বলতে পারি আপনার কথাটাই সঠিক। একদিক থেকে বাহ্যিক এবং রাজনৈতিক কোনো মহল থেকে বা প্রশাসনিক কোনো সূত্র থেকে দুদকের উপরে এক ধরনের স্বাধীনভাবে কাজ করার প্রতি প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় অনেক সময়। অন্যদিক থেকে দুদকেরও কিন্তু তাদের যে লিগ্যাল এবং ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি আছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে অনেক সময় তারা সঠিকভাবে দৃঢ়তার সাথে এবং পেশাদারিত্বের সাথে কাজ করার ক্ষেত্রে ঘাটতি দেখেছে। অনেক সময় আপনারা দেখবেন, শ্রোতারা বা দর্শক জানেন যে দুদকের কাছ থেকে যাওয়া যে সমস্ত মামলাগুলো আদালতে গৃহীত হয় না বা আদালতে খারিজ হয়ে যায়, সেখানে এখনো পর্যন্ত খুব রেয়ার কেসই কিন্তু মেরিটে আদালত বিচার করেছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনার প্রসিডিউরাল ফ্লর কারণে সেগুলো খারিজ হয়ে যায় এবং দীর্ঘসূত্রতার মধ্যে পড়ে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, শুনতে হবে, বলতে হবে। ধন্যবাদ। আমি একটু হানিফ ভাইয়ের কাছে যাবো। যে হানিফ ভাই, আপনার সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছেন, তারপরেও আমরা সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, বর্তমান সাংসদ এবং আরো অনেকের মধ্যে দুর্নীতির নানা বিষয়ে আলোচনা আসতে দেখছি এবং সম্পদের হিসাব দেওয়ার যে কথা ছিল সংসদ সদস্যদের, সেটির ক্ষেত্রেও কিন্তু আমরা কোনো অগ্রগতি দেখছি না। সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কি বলার আছে হানিফ ভাই, যদি একটু বলতেন। ধন্যবাদ খালিদ মহিউদ্দিন। প্রথমে আগে ইফতেখার ভাইয়ের কথা দিয়েই আসি। ইফতেখার ভাই অত্যন্ত আমার শ্রদ্ধেয় একজন ব্যক্তি, কিন্তু উনি যে কথাটা বললেন, ওনার কথার মধ্যে একটা পরস্পরবিরোধী বক্তব্য রয়ে গেল। যে দুদক কাজ করেছে, দুদকের ভূমিকা এখানে বলিষ্ঠ ছিল কিনা বা স্বাধীনভাবে তারা কাজ করতে পারছে কিনা, সেটা একটা প্রশ্ন আপনি করেছিলেন। তো দুদককে যদি কোনো হস্তক্ষেপ করা হতো সরকার থেকে, দুদককে যদি স্বাধীনভাবে কাজ করার সুযোগই না দেওয়া হতো, তাহলে সরকারি দলের সংসদ সদস্য, সরকারি দলের মন্ত্রী, তাদের বিরুদ্ধে মামলা করা, তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা, তাদেরকে গ্রেপ্তার করা, এই কাজগুলো কি দুদকের পক্ষে করা সম্ভব হতো? হানিফ ভাই, আমি একটু আপনাকে পাল্টা প্রশ্ন করতে চাই যে এটা কি হতে পারে যে সকল সংসদ সদস্যই তো আসলে সমানভাবে মাননীয় প্রধানমন্ত্রী সকল সংসদ সদস্যকে বা সকল মন্ত্রীকে, সকল প্রতিমন্ত্রীকে, সকল উপমন্ত্রীকে সমানভাবে আসলে দেখতে পারেন না। কোন সংসদ সদস্যের ক্ষেত্রে দুদক একরকম আচরণ করছে, আবার কোন মন্ত্রী প্রতিমন্ত্রীর ক্ষেত্রে আরেক রকম আচরণ করছে, এরকম কি ভেবে নেওয়ার কোনো সুযোগ আছে? আমি খালিদ মহিউদ্দিন সেই কথাটাই আসি। জি খালিদ মহিউদ্দিন, আমি সেই কথাটাই আসি যে এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ ছাড়া এটা কেউ ভাবতে পারে না যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার দলীয় সংসদ সদস্যের এক একজনকে এক এক রকম ভাবে ভাববেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার দলের সকল সংসদ সদস্য সমান, তার সকল মন্ত্রী সমান। এইটাকে ডিফারেন্ট ভাবে ভাবার মানেই হচ্ছে যে হয়তো অসুস্থ চিন্তা চেতনার কথা। এইটা এদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা একটাই প্রমাণ হয়েছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে, সেই অভিযোগ উত্থাপিত হওয়ার পরে কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, দুদক তার বিরুদ্ধে মামলা করেছে, চার্জশিট দিয়েছেন। আর যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় নাই, দুদককে সেখানে মামলা করতে পারে নাই, তাদের থেকে খালাস দিতে হয়েছে। এখন একজনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলেই
তার বিরুদ্ধে তদন্ত করে কোনো অভিযোগ না পাওয়া গেলে, প্রমাণিত না হলে তার বিরুদ্ধে চার্জশিট দিতে হবে, এটা কি দুদককে কার্যকরী দিতে হবে? এটা তো যুক্তিযুক্ত নয়। অতএব এক্ষেত্রে প্রমাণিত যে দুদক তার স্বাধীনভাবে কাজ করছে এবং বাংলাদেশে বর্তমানে দুদকই একমাত্র যারা কর্মরত আছে তাদেরকে বলা যায় যে তারা এই ব্যাপারে স্বাধীনভাবে তাদের সঠিক পদক্ষেপগুলো গ্রহণ করতে পারছে। হানিফ ভাই আপনাকে ধন্যবাদ। আরেকটি বিষয় আমি বলে জি রাখি জি যে জি বলেন। এখানে আজকে টিআই রিপোর্টে এক প্রসঙ্গে বলা হয়েছে, আমি শেষ করি, জি। বলা হয়েছে যে জাতীয় সংসদ খুব একটা কার্যকরী ভূমিকা না রাখার কারণেই হয়তো দুর্নীতির মাত্রা বেড়েছে। এটা শুনে আমার কাছে আমার যেটা মনে হয়েছে বা সাধারণ মানুষের যেটা ধারণা, আসলে হয়তো এই 10ম জাতীয় সংসদ নির্বাচনের পরে এই সংসদকে বিতর্কিত করার জন্য যারাই নির্বাচন বয়কট করেছিল বিএনপি জামাত, তারা শুরু থেকেই কিন্তু এই সংসদের বিরুদ্ধে নানান অপপ্রচার চালিয়ে আসছে। আজকে টিআইয়ের এই বক্তব্যটা কি সেইটাকেই, সেই 10ম জাতীয় সংসদকে বিতর্কিত করার উদ্দেশ্যে এই বক্তব্য কিনা, সেটাও অনেকের কাছে সন্দেহ দেখা দিয়েছে। অনেকের কাছে বলতে হানিফ ভাই আপনার কাছে নিশ্চয়ই সন্দেহ হয়েছে। ইফতেখার ভাই আপনি যদি একটু ব্যাখ্যা করেন যে এই সন্দেহটা কি কেবলই অমূলক নাকি এই সন্দেহের কোনো ভিত্তি রয়েছে? না আমি জি না আমি অত্যন্ত শ্রদ্ধা করে হানিফ ভাইকে বলবো যে আসলে আমাদের দুইটা পয়েন্ট। একটা হচ্ছে যে কথাটা আমরা বলেছি তার পেছনে ভিত্তিটা হচ্ছে যে এই সময়কালের জন্য এই সূচকের তথ্য সংগৃহীত হয়েছে, সেটার দুইটা ভাগ আছে সংসদকে কেন্দ্র করে। একটা হচ্ছে যে এই সময়টাতে আমাদের প্রাক্তন 9ম সংসদ ব্যাপকভাবে একটা যে সংসদ বর্জনের রাজনীতির একটা রেকর্ড সৃষ্টি করেছিল, সেটা একটা অংশ ছিল, যার ফলে সংসদ কার্যকর হয় নাই, যেটা হানিফ ভাই নিশ্চয়ই আমার চেয়ে বেশি জোরালোভাবে কণ্ঠ বলবেন। দ্বিতীয়টা হচ্ছে যে এই সময় বর্তমান 10ম সংসদের বিষয়টি, সেটি সম্পর্কে যে জিনিসটা অত্যন্ত পরিষ্কার, সেটা হচ্ছে সংসদের যে মৌলিক ভূমিকাগুলো আছে তিনটির মধ্যে অন্যতম হচ্ছে সরকারকে সংসদের কাছে জবাবদিহিতার জায়গায় নিয়ে আসা, এবং সেটা করার জন্য দুইটা উপাদান থাকে। একটা হচ্ছে যে সক্রিয় বিরোধী দলের উপস্থিতি, আর একটা হচ্ছে সংসদীয় কমিটিগুলো সক্রিয় হবে। সক্রিয় বিরোধী দলের বেলায় যেটি হচ্ছে যে আমরা যাদেরকে বিরোধী দল হিসাবে দেখছি বা যাদেরকে বিরোধী দল হিসাবে উপস্থাপন করা হচ্ছে বা যারা দাবি করছেন, তাদের কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে মানা হোক বা না হোক, বিরোধী দলের পক্ষ থেকে মানা হোক বা না হোক, এই কথাটা সঠিক যে তারা কিন্তু এক ধরনের আত্মপরিচয়ের সংকটে আছেন। তারা সরকারি দল নাকি বিরোধী দল এটা কিন্তু পরিষ্কার না, যার ফলে দ্বিমুখী ভূমিকা আমরা অনেক সময় দেখতে পাই। আর পাশাপাশি সংসদীয় কমিটিগুলোতে আমরা দেখছি যে স্বার্থের দ্বন্দ্ব প্রকটভাবে বিরাজ করছে। কোনো কোনো কমিটিতে এমন সদস্য বা চেয়ারপারসন আছেন যারা আগের মেয়াদে মন্ত্রী ছিলেন, যাদের যে মন্ত্রণালয় সম্পর্কে সম্ভাব্য অনুসন্ধানের করার কথা এই কমিটির, যার ফলে এক ধরনের স্বার্থের দ্বন্দ্ব বিরাজ করছে। কমিটিগুলো কিন্তু সক্রিয় ভূমিকা পালন করতে পারছে। জনাব ইফতেখার জামান আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মাহবুবুল আলম হানিফ আপনাকে ধন্যবাদ। 40 সেকেন্ডের বিরতি নিচ্ছি, ফিরছি তারপর।